সেই রাতেই মন্ত্রী জেলখানায় ছেলেটিকে জানালেন, তুমি যদি চুরি না করতে তবে এই অল্প বয়সে এত কঠিন শাস্তি পেতে না। ছেলেটি হেসে বলে, তোমরা সবাই পাগল, কে আমার হাত কাটবে শুনি? সূর্য ওঠার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। মন্ত্রী জেলারকে আদেশ দিলেন, আজ রাত কড়া পাহারা দাও এবং ভেতরে পুরোপুরি অন্ধকার রাখো। জেলার বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ছেলে তো নয়, একটা পিঁপড়েও বাইরে যেতে পারবে না। রাত কেটে গেল। সকালে মন্ত্রী এসে দেখে হাতকড়া আর পায়ে পরানো শৃঙ্খল মাটিতে পড়ে আছে, দরজা জানালা সব বন্ধ, কিন্তু ছেলেটি নেই। তিনি জেলারকে ডেকে চিৎকার করে বললেন, তুমি পাহাড়ের মধ্যে থেকে ওকে কিভাবে যেতে দিলে? জেলার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি নিজে রাত ভর পাহারায় ছিলাম, একটু পরপর ভিতরে গিয়ে দেখেছি, কিছুই বুঝতে পারছি না ও কিভাবে বের হলো। মন্ত্রী রেগে গিয়ে রাজার কাছে অভিযোগ করলেন। রাজা রাগে গর্জে উঠলেন, যে যতজন সৈন্য রাতে পাহারায় ছিল সবাইকে জেলে ঢোকাও এবং সকাল সন্ধ্যা 20 করে 20 চাবুক মারা হোক। সারাদিন রাজা চরম রাগে থাকলেন, কারো সঙ্গে কোনো কথা বললেন না, এমনকি রানী ও রাজকুমারীকেও দেখা দিলেন না। রাতে তিনি আগেই বিছানায় চলে গেলেন। সকালে রাজকুমারী বাবার কাছে এসে দেখে তিনি বিষণ্ণ। সে বাবার কাঁধে হাত রেখে বলল, আব্বাজান, আপনি এত মন খারাপ করে আছেন কেন? রাজা উত্তর দিলেন, গতকাল ছেলেটি পালিয়েছে আর আজ রাতেই সে আমার রাজমুকুট চুরি করে নিয়ে গেছে। রাজা বললেন, ও এমনভাবে আসে যেন কারো চোখেই পড়ে না, আর যা চায় নিয়ে যায়। রাজকুমারী বলল, আমার মনে হয় সে এই প্রাসাদের কোনো দাসের সঙ্গে মিলে গেছে, না হলে প্রাসাদে প্রবেশ করার সাহস পায় কিভাবে? রাজা বললেন, আমার বিশ্বাস বৃদ্ধ পথচারীর সাথে তার সম্পর্ক আছে, তাই তাকে ধরে আনা হোক আর ঘোষণা দেওয়া হোক যে তাকে সাহায্য করবে তাকেও কঠিন শাস্তি দেওয়া হবে। রাজকুমারী বলল, এটা দারুণ পরিকল্পনা। রাজা সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে ডেকে পরিকল্পনা জানালেন। মন্ত্রী বললেন, রাজমুকুট ফিরে পেলে ছেলেটিকে নজরদারিতে রাখা উচিত। রাজকুমারী বললেন, ওকে রশিতে বেঁধে আমার ঘরে রাখবো, তারপর দেখি কিভাবে পালায়। মন্ত্রী সৈন্যদের আদেশ দিলেন, বৃদ্ধ পথচারীকে ধরে আনো। 1 ঘন্টার মধ্যে সৈন্যরা ঘোড়ায় চড়ে বৃদ্ধকে ধরে আনল। রাজা তাকে রাজকীয় অতিথিশালায় পাঠালেন এবং শহরে ঘোষণা করলেন, বৃদ্ধের চোখ তুলে নেওয়া হবে এবং তার চিল কাককে খেতে দেওয়া হবে। এই ঘোষণা শুনেই সেই ছেলেটি প্রচণ্ড রেগে গেল এবং বলল, আমাকে ধরতে না পেরে এখন সেই গরিব বুড়ো মানুষটার উপর রাগ ঝাড়ছেন। রাগে ফুঁসে উঠেছিল সেই রহস্যময় ছেলেটি। কিন্তু বাদশাহ আর শাহজাদির এই পরিকল্পনা সফল হওয়া অতটা সহজ নয়। রাত নেমে এলো। পুরো রাজপ্রাসাদে কড়া পাহারা বসানো হয়। এমনকি বাদশাহ নিজেও ছদ্মবেশে প্রাসাদের নিচে টহল দিতে শুরু করলেন। হঠাৎ সন্ধ্যার সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে। শাহজাদির ঘর থেকে হঠাৎ এক তীব্র চিৎকার ভেসে এলো, যেন আকাশ কেঁপে উঠল। বাদশাহ, মন্ত্রী আর সৈন্যরা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ঘরে ঢুকে তারা দেখলেন শাহজাদি মেঝেতে পড়ে আছেন। বাদশাহ ছুটে গিয়ে তার মাথায় কোলে তুলে নিলেন এবং সাথে সাথেই রাজ দরবারের চিকিৎসককে ডেকে পাঠালেন। তাবিব অনেক চেষ্টা করেও শেষমেশ কাপা গলায় বললেন, বাদশাহ সালামত, দুঃখের সাথে বলতে হচ্ছে শাহজাদি আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে বিষাক্ত সাপ দংশন করেছে। বাদশার চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার জীবনটা যে একমাত্র এই মেয়ের উপর নির্ভরশীল ছিল, তুমিও তাকে কেড়ে নিলে। অনেকক্ষণ ধরে কাঁদার পর শাহজাদির দেহটি তুলে এনে খাটে শোয়ানো হলো। ঠিক সেই মুহূর্তে মন্ত্রীর চোখ পড়ল বাদশার রাজমুকুটের দিকে। দেখুন, রাজমুকুট এখানে সিংহাসনের পাশে পড়ে আছে, সম্ভবত চোর গত রাতে এখানে ঢুকেছিল। আরেকজন মন্ত্রী মন্তব্য করলেন, যদি সেই রহস্যময় ছেলেটাই সাপটাকে ছেড়ে দিয়ে থাকে। কিন্তু বাদশাহ তখন তার কন্যার শোকে এতটাই মগ্ন যে এসব কথায় কান দিলেন না। রাত কেটে গেল। পরদিন শাহজাদি বানুকে নিকটবর্তী কবরস্থানে দাফন করা হলো। পুরো দেশ জুড়ে শোকের ছায়া পড়ে গেল। ঘর, দোকান, আদালত সব বন্ধ হয়ে গেল। মসজিদ, মাজারে শাহজাদির জন্য দোয়া চলতে লাগলো। এরপর দিন বাদশাহ তার মন্ত্রীদের সাথে কবর জিয়ারতে গেলেন, কিন্তু তারা গিয়ে দেখেন কবর খোলা, মাটি ছড়িয়ে আছে আর কবরে মৃতদেহ নেই। এই দৃশ্য দেখে বাদশাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। পানির ছিটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো, কিন্তু তিনি যেন হুঁশে নেই। চারপাশের সবাইকে অচেনা লাগছিল। 4 দিন পর রাজ চিকিৎসকের চিকিৎসায় তার জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে। তবে তিনি কন্যার মৃত্যুর চেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন তার দেহ নিখোঁজ হয়ে যাওয়ায়। তিনি গোয়েন্দা নিযুক্ত করলেন চুরি হওয়া মৃতদেহ খুঁজে বের করতে। গোয়েন্দারা সারা দামেস্ক শহর জুড়ে অভিযান চালাতে লাগলো, কিন্তু তারা জানতো না চোর এরই মধ্যে দামেস্ক ছেড়ে সিরিয়ার সীমানা পেরিয়ে ফেলে। চোর একটি দ্রুতগতির সাদা ঘোড়ায় করে শাহজাদির মৃতদেহ নিয়ে বাগদাদের দিকে এগিয়ে চলেছে। তার বিশ্বাস বাগদাদে সে নিরাপদ আশ্রয় পাবে, কিন্তু তার মনে দুশ্চিন্তা, বাগদাদ শহরে প্রবেশের সময় সে দেহটি কোথায় লুকাবে। একটি ছোট্ট জনপদের কাছে পৌঁছে সে মৃতদেহটিকে ঝোপের ভেতর লুকিয়ে রেখে কাঠের একটি বড় সিন্দুক কিনে আনে। সেই সিন্দুকে লাশ ঢুকিয়ে আবার যাত্রা শুরু করে। রাত ঘনিয়ে এসেছে। বাগদাদের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ার সময়। ঠিক তখনই সে ঢুকল। প্রবেশের সময় এক বণিক তার পথ রোধ করে বলল, আমি প্রতি শুক্রবার রাতে এখানে এসে শেষ আগত ব্যক্তিকে আমার অতিথি বানাই। আজ তুমি শেষ মানুষ, তোমাকেই থাকতে হবে আমার সঙ্গে 3 দিন। চোর তখন দুশ্চিন্তায় পড়ল। ভাবল,
যদি এই বণিকের বাড়িতে যাই তাহলে লাশের খবর ফাঁস হতে পারে, কিন্তু যদি কোনো সরাইখানায় যাই ওখানেও ঝুঁকি আছে। অবশেষে সিদ্ধান্ত নিল এই বণিকের সাথে যাওয়াই নিরাপদ। সে বলল, আপনার মতো সম্মানিত ব্যক্তির অতিথি হওয়া আমার সৌভাগ্য। বণিক হেসে বলল, এটা আমার ভাগ্য যে তুমি আমার দাওয়াত গ্রহণ করেছ। সে চোরকে নিজের প্রাসাদসম বাড়িতে নিয়ে গেল। ঘোড়াটি বাইরে রাখা হলো। চোরকে একটি সুসজ্জিত ঘরে নেওয়া হলো। বণিক বলল, এই ঘরেই তুমি থাকো, সব ব্যবস্থা আছে। এই ঘরে জানালা নেই, দরজা এমন ভাবে তৈরি যাতে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। চোর তাকিয়ে বলে, এই টেবিলের উপর রাখা ময়ূরটি বেশ পছন্দ হয়েছে আমার। বণিক বলল, এটাতে যন্ত্রপাতি বসানো আছে, যখন সবকিছু সক্রিয় হয় তখন এই ময়ূর নাচতে থাকে। চোর বলল, আমি কি এখন ওর নাচ দেখতে পারি? বণিক বলল, এর নাচের সময় নির্ধারিত আছে, সময় হলে এমনি শুরু করবে, কিন্তু মনে রেখো যখন এটা নাচবে তখন এর কাছে যেও না। চোর অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা তো খুব দামি জিনিস মনে হচ্ছে, কোথা থেকে পেলেন? বণিক বলল, এটা আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তারপর সে হাততালি দিয়ে এক দাসকে ডাকলো এবং বলল, যদি খাবার প্রস্তুত হয়ে থাকে তবে এখনই পরিবেশন করো। দাস বলল, স্যার সব প্রস্তুত আছে। বণিক চোরের হাত ধরে ডাইনিং কক্ষে নিয়ে গিয়ে তাকে খাওয়ালো। খাওয়ার পরে বলল, এখন বিশ্রাম নাও, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। চোর জিজ্ঞেস করলো, আপনি দিনে থাকবেন না? বণিক বলল, না, আমি সকালে বের হই আর সন্ধ্যায় ফিরি। চোর খোদা হাফেজ বলে নিজের ঘরে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করলো।